আড়ালপুর গ্রামটি নামের মতোই যেন সবকিছুকে আড়াল করে রাখে। এই গ্রামটি সম্পর্কে অন্যান্য গ্রামের লোকজনের খুব একটা জানাশোনা নেই। সন্ধ্যা নামলেই এই গ্রামটায় নেমে আসে এক ঘন অন্ধকার। দেখলেই মনে হয় যেন গ্রামটিকে গ্রাস করে রেখেছে কোনো অভিশাপ। হাওলাদার বাড়িটাও যেন সেই অভিশাপেরই একটা অংশ। এই বাড়ির নাম শুনলেই গ্রামবাসীদের মনে নানা রকম ভীতিকর পরিস্থিতির জন্ম দেয়। গ্রামের মানুষজন অন্ধকার নামার আগেই দরজা বন্ধ করে ফেলে। কেউ বাইরে বেরোয় না সেইভাবে, কারণ তারা সবাই জানে এই গ্রামের বাকি আছে এখনো কিছু পুরনো হিসেব নিয়ে। যে হিসেবের খাতার কিছু অংশ বাকি পড়ে আছে হাওলাদার বাড়িতে। এই হিসেব আদেও শেষ হবে কিনা সেই বিষয়েও কেউ নিশ্চিত হতে পারেনি এখনো। বিকেলবেলা পাকা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটা রিকশা। রিকশায় বসে আছে সুজিত। অনেক বছর পর মামা বাড়ি ফিরছে সে, তাই মুখে বিরাজ করছে এক রাস হাসি। আর মনটাও যেন ভীষণ আনন্দিত আজ। সুজিতের মুখের হাসি থাকলেও রিকশাওয়ালার মুখটা যেন অদ্ভুত রহস্যময় ও গম্ভীর। মাঝে মাঝে সে আর চোখে তাকাচ্ছে সুজিতের দিকে, যেন সুজিতকে কিছু বলতে চাইছে সে, আবার যেন চেপে যাচ্ছে কথাটা। চুপচাপ নীরবতায় রিকশাটা যেন শাঁ শাঁ করে এগিয়ে চলেছে সামনের দিকে। এই রাস্তাটা কেমন যেন অচেনা লাগছে, অথচ ছোটবেলায় মায়ের হাত ধরে কত মামার বাড়ি আসতাম, কত আনন্দ হতো তখন। আর আজ যেন সেই আনন্দও নেই, আমার মাও নেই। সুজিতকে একা একা বিড়বিড় করতে দেখে রিকশাওয়ালা অবাক হয়ে গেল কিছুটা। আপনি কি আমাকে কিছু বলবেন? আরে না না, তেমন কিছু বলিনি, একটু অতীতের স্মৃতি মনে পড়ে গেল আর কি, সেসবই বেড়বিড় করে বলছিলাম। আপনার কণ্ঠে কেমন একটা কষ্টের ছাপ পেলাম। এই জায়গাটা আপনার অনেক প্রিয় জায়গা বুঝি? প্রিয়? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। মায়ের স্মৃতি তো বেশিরভাগই এখানটাতেই আছে, মায়ের বাবার বাড়ি বলে কথা। ও আচ্ছা, মামার বাড়ি যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনি। তা অনেকদিন পর এলেন নাকি? অনেকদিন পরই বলতে পারেন, প্রায় 4 বছর পরে এলাম। বাবা মারা গেছেন বছর 2 আগে, আর মা মারা গেলেন মাস 2 আগে। বাড়িতে একা একা খুব কষ্টেই দিনগুলো যাচ্ছিল, তাই ভাবলাম মামার বাড়ি থেকে একটু বেরিয়ে যাই। সুজিতের কথা শুনে রিকশাওয়ালার মুখটা গম্ভীর হয়ে গেল মুহূর্তেই। যেন সুজিতের কষ্টের কথা শুনে সে নিজেও কষ্ট পেল খানিকটা। আহারে, এই 2 বছরের মধ্যে বাবা মাকে হারালেন, শুনে ভীষণ কষ্ট লাগলো। ভাগ্যে থাকলে কি আর করব বলুন। সেটাই, এত বছর পর মামার বাড়ি যাচ্ছেন, মামা মামি তো আপনাকে পেয়ে অনেক খুশি হবেন নিশ্চয়ই। তা অবশ্য হবে। আহা, আমি এই গ্রামের ছেলে, রিক্সা চালানোর সুবাদে প্রায় সব বাড়ি আমার চেনা। কোন বাড়ি যাবেন বলুন আমাকে, আমি আপনাকে সেই বাড়ির সামনেই নামিয়ে দিয়ে আসছি। হাওলাদার বাড়ি যাব? বাড়িটা চেনেন নাকি? বাড়ির নামটা বলতেই রিকশাওয়ালার মুখটা গম্ভীর হয়ে গেল হঠাৎ করে। তার চুপসে যাওয়া দেখে অবাক হয়ে গেল সুজিত। কিছু হয়েছে কি? আপনার মুখটা এমন গম্ভীর হয়ে গেল যে? এটাই কি আপনার নিজের মামার বাড়ি?
হ্যাঁ, মামার বাড়ি আবার পরের হয় নাকি? কি হয়েছে বলুন তো? না না, কিছু হয়নি। পারলে রাতের দিকে ফিরে আসবেন। এখানে রাতে থাকতে যাবেন না দয়া করে। এখন নামুন, আমি আর সামনের দিকে যাব না। নামবো মানে? আপনি না বাড়ির সামনে নিয়ে যাবেন বললেন? সুজিতের কথার কোনো উত্তর দিল না রিকশাওয়ালা। বাধ্য হয়েই গ্রামের রাস্তায় এসে রিকশা থেকে নেমে গেল সুজিত। বিকেলের নরম আলোয় গ্রামের রাস্তা ধরে হাঁটছে সুজিত। চারপাশে হালকা বাতাস, ধান খেতে বাতাসের শিনশিন শব্দ। রাস্তার পাশে রমেশের চায়ের দোকানে গিয়ে থেমে যায় সে। চেনা পথ, চেনা মুখ, তবু কেমন যেন নতুন লাগে সবকিছু আজ। সুজিতকে দেখেই একগাল হেসে ওঠে রমেশ। অনেকক্ষণ ধরে তৃষ্ণার্ত চাতক এক ফোঁটা জল পেলে যেমন খুশি হয়ে যায়, এতক্ষণে বসে থাকার পর একজন খদ্দের পেয়ে তেমনই খুশি হয়ে গেল রমেশ। কি নেবেন দাদা? হ্যাঁ, 1 কাপ চা দিন তো। আপনাকে তো ঠিক চিনলাম না দাদা। এই গ্রামে নতুন নাকি? আপনি কি এই গ্রামের সবাইকে চেনেন? আরে সেটা না, আপনাকে এর আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। তা দাদা, চাটা কি দেবেন না আমি চলে যাব? কে চা দেবো দাদা? এই লাল চা নাকি দুধ চা? থাক, লাগবে না। সুজিত হাঁটা ধরতেই চিৎকার করে সুজিতকে ডাকলো রমেশ। কি দাদা, আরে চা না খেয়ে চলে যাচ্ছেন যে? রমেশের কথা শুনেও যেন না শোনার ভান করল সুজিত। একে তো এতটা পথ হেঁটে যেতে হবে, তারপর আবার এমন একজন বাচাল লোকের বকবকানি। বিরক্তিতে যেন চোখ মুখ ফেটে যাচ্ছে সুজিতের। হাঁটতে হাঁটতে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো সুজিত। বাড়ির চারপাশটা কেমন যেন নীরব। বাড়ির চেহারাটা দেখে কিছুটা থমকে গেল সুজিত। সেই ছেলেবেলা থেকে যে বাড়িটা তার স্মৃতিতে ছিল, সেই বাড়ির ছিটে ফোঁটাও যেন এই বাড়িতে নেই। সুজিত মনে মনে ভাবতে লাগলো, এই বাড়িটা তো পুরনো হয়ে গিয়েছে অনেকটা। বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক বছর কেউ এই বাড়িতে বসবাস করেনি। সুজিতের কিছুটা সন্দেহ জাগলো মনে। এই বাড়িতে কি আদেও তার মামা মামি আছে? মনের মধ্যে নানান চিন্তা ভাবনা নিয়ে বারান্দায় উঠে দরজায় কড়া নাড়ল সে। বাড়িতে কেউ আছেন? একটু পর ভেতর থেকে একটা বয়স্ক গলা ভেসে এলো সুজিতের কানে। কে কে ডাকছে? মামা, আমি সুজিত, তোমার বোন রমা, তার ছেলে। চিনতে পেরেছ? মিনিট পাঁচেক পর দরজা খুলে বেরিয়ে এলো সঞ্জয় ও সাবিত্রী। বারান্দায় সুজিতকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ খুশি হয়ে গেল তারা দুজন। এ কি সুজিত, তুই? এতদিন পর মামার কথা মনে পড়লো বুঝি? হ্যাঁ মামা, এবার প্রায় অনেকদিন পরই এলাম তোমাদের কাছে। বাড়িতে একা থাকতে থাকতে কেমন জানি দম আটকে আসছিল, তাই চলে এলাম। তা বাবা, সব কথা কি বারান্দাতে দাঁড়িয়েই করবি? হাই বাবা, আয় ভেতরে আয়। হ্যাঁ মামি, আসছি। তুমি কেমন আছো সেটা বলো আগে। ভালো আছো তো? আর ভালো, এই বুড়ো বয়সে আমাদের আর ভালো মন্দ নেই রে বাবা, বেঁচে থাকতে পারলেই হলো। তারপর বল, তুই কেমন আছিস? এতদিন পর কি ভেবে এদিকে এলি? তা তোর মা কেমন আছে রে?
আরে তাকেও তো সাথে নিয়ে আসতে পারতিস নাকি? সাবিত্রীর কথা শুনে চুপচাপ হয়ে গেল সুজিত। মুহূর্তের মধ্যেই চোখে জল চলে আসতে লাগলো তার। সুজিতকে কাঁদতে দেখে অবাক হয়ে গেল সঞ্জয় ও সাবিত্রী। কি বাবা, তুই কাঁদছিস কেন? আবার মা যে আর বেঁচে নেই মামা, মা গত মাসে মারা গিয়েছেন। বলিস কি রে বাবা, তোর মা মারা গেল, একবারও এই খবরটা আমাদের কাছে বলবার প্রয়োজন মনে করলি না? তোমাদের কাছে খবর দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো মামা, কিন্তু তোমাদের ঠিকানায় চিঠি পৌঁছাচ্ছিল না কিছুতেই। আচ্ছা, এখন এসব বাদ দাও না গো। দেখতেই তো পাচ্ছ ছেলেটা কেমন কষ্ট পাচ্ছে। ঠিক আছে বাবা, তুই ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মামি। রাতের বেলা খাওয়ার টেবিলে বসে আছে সঞ্জয় ও সুজিত। পাশেই দাঁড়িয়ে খাবার পরিবেশন করছেন সাবিত্রী। বেশ কিছুক্ষণ ধরেই সুজিত লক্ষ্য করছে সঞ্জয় ও সাবিত্রীর মুখটা কেমন ভার হয়ে আছে, আর চারপাশ থেকে কেমন একটা উদ্ভট বিদঘুটে পচা গন্ধ ভেসে আসছে। গন্ধটা সুজিতের নাকে লাগতেই যেন গা গুলিয়ে উঠছে তার। অথচ মামা আর মামির ভেতর সে যেন তেমন কোনো অনুভূতিই লক্ষ্য করল না। এ কি রে সুজিত, তুই দেখছি এখনো খাবার মুখে তুলিসনি, আর তোর মামার তো ওদিকে খাওয়া প্রায় শেষের দিকে। আচ্ছা মামি, তোমাদের নাকে কি কোনো গন্ধ লাগছে? গন্ধ? কিসের গন্ধ রে সুজিত? কই, আমাদের নাকে তো কোনো গন্ধ লাগছে না। মামা, তুমিও পাচ্ছ না? দেখো কাণ্ড, আমাদের নাকে গন্ধ লাগবে কিভাবে রে? মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না মামা। আরে ও কিছু না, তোর মামা মাঝে মাঝে কিসব ভুল ভাল বকে, ওসব কথায় কান দিস না। তুই খেয়ে নে তো বাবা, খেয়ে দে ওই ঘরটায় গিয়ে শুয়ে পড়। আর আমারও কেমন ঘুম ঘুম পাচ্ছে। মেঘ ভেঙে বৃষ্টি নামতে শুরু করলো হঠাৎ করে। সবকিছু কেমন যেন অদ্ভুত রহস্যময় হতে শুরু করলো সুজিতের কাছে। নানান জল্পনা কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছে সুজিত, সেটা সে নিজেও জানে না। একদম গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে, কিন্তু একটা শব্দ তার কানে বাজতেই ঘুমটা ভেঙে যায় সুজিতে। শব্দটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। শব্দটা কানে বাজতেই বুকের ভেতর কেমন যেন ধক ধক করতে লাগলো সুজিতে। সে অবাক হয়ে ভাবতে লাগলো, কি ব্যাপার, আমার এই সময় ঘুম ভাঙলো কেন? ঠিক তখনই বাইরে থেকে কেমন খচখচ শব্দ ভেসে এলো তার কানে। কে কে ওখানে? কে শব্দ করছে? মামা, তুমি কি শব্দ করছো? ওপাশ থেকে আর কোনো শব্দ আসছে না। সুজিত চুপচাপ শুয়ে থাকে বিছানায়। হঠাৎ করে আবারও সেই শব্দ ভেসে এলো তার কানে। কে কে ওখানে? কেউ কথা বলছো না কেন? আমার কিন্তু এবার ভীষণ রাগ হচ্ছে। হঠাৎ করেই শব্দটা থেমে গেল যেন। সুজিত সাহস করে বিছানা থেকে নেমে এসে লক্ষ্য করল তার মামা আর মামি বারান্দার মাথায় দাঁড়িয়ে তার ঘরের দিকেই তাকিয়ে আছে বড় বড় চোখ করে। তাদের চেহারাটাও কেমন যেন অদ্ভুত লাগছে দেখতে। এইসব আমি কি দেখছি? আমার মামা মামিকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? না, এটা কিছুতেই হতে পারে না। আমি কি দেখলাম এসব? এসব তো স্বাভাবিক কিছু না। তবে মামা মামি কি সত্যি? না 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 না, এমনটা হতেই পারে না। আর আসল রহস্যটাই বা কি, এটা আমাকে খুঁজে বের করতেই হবে। সাবিত্রী ও সঞ্জয় হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করছে কেন, সেটা খুঁজে বের করবার জন্যই মনস্থির করল সুজিত।
সঞ্জয় আর সাবিত্রীর মুখোমুখি দাঁড়িয়ে আছে সুজিত। সুজিতকে চিন্তিত লাগলেও তার মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ জোড়া একেবারে ফাঁকা, শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। সুজিত বুঝতে পারছে না তারা কি সত্যিই তার নিজের মামা মামি, নাকি অন্য কিছু এসে বসেছে তাদের দেহে। সেই চিরচেনা মামা মামি যেন আজন্মের অচেনা লোক হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু এসব কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না সুজিত। তোমরা কি সত্যি আমার মামা মামি? আরে তা নয় তো কি, আমরাই তো তোর মামা মামি দে। তোমরা যদি সত্যিই আমার মামা মামি হও, তাহলে তোমাদের আমার কাছে এমন অচেনা লাগছে কেন? ঘুমের চোখে তুই বোধহয় কিছু ভুল দেখেছিস বাবা। যা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। ঘুমের ঘোরে? অসম্ভব, আমি ঘুমের ঘোরে নেই মান। সত্যি করে বলো তো তোমরা কারা, আর আমার মামা মামি বা কোথায়? সুজিতের বারবার একই কথা বলাতে যেন রেগে গেল সাবিত্রী। একরাশ বিরক্তি নিয়ে সুজিতের দিকে তাকালো সে। সাবিত্রীর সেই তাকানোতে ছিল একটা ভয়ঙ্কর চাহনি, যা দেখে আতঙ্কিত হয়ে পড়ল সুজিত। এ কি, তোমরা কারা? তোমাদের দুজনের চেহারা এমন অদ্ভুত ভয়ঙ্কর হয়ে গেল কেন? তোকে কতবার বললাম না ঘরে যা, শুনলি না তো আমার কথা। ভেবেছিলাম তোর সামনে আমি আমার আসল রূপটা আনবো না, কিন্তু না, তুই কিছুতেই শুনলি না আমার কথা। সেই আমার আসল রূপে আসতে বাধ্য করলি। এবার তোকেই আমি শেষ করব। এসব কি বলছো মামি? মামা মামি এসব কি বলছে? তুই পালিয়ে যা সুজিত, তোর মামি ঠিকই বলছে। আমরা কোনো মানুষ নই রে, আমরা কেবল এক অতৃপ্ত আত্মা হয়ে বেঁচে আছি। কিন্তু মামা, আর দেরি করিস না বাবা, তোর মামি আরো বেশি হিংস্র হওয়ার আগেই তুই পালা। তোর সময় শেষ সুজিত। বাঁচার জন্য অনেকটা সময় আর সুযোগ তুই পেয়েছিস, কিন্তু একটাও কাজে লাগালি না। এবার তোর মৃত্যু আমার হাতেই ঘটবে। মামি, মামি তুমি তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমার ভাগ্নে। তুমি কি সেটা ভুলে গেছো মামি? সুজিতের কথা শুনে হাউ হাউ করে কেঁদে উঠল সাবিত্রী। তার কান্নার মাঝে যেন অদ্ভুত এক ভয় আর আতঙ্ক বিরাজ করছে, যেটা খুব ভালো করেই বুঝতে পারল সুজিত। কি মামি, তুমি কাঁদছো কেন? কারণ কারণ আমি এখন তোকে শেষ করে ফেলবো সুজিত। না সাবিত্রী, না, সুজিতকে তুমি ছেড়ে দাও। সুজিত যে আমার বোনের ছেলে। তুমি একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না। আমরা যখন বিপদে ছিলাম, তোমার এই বোনের ছেলে কোথায় ছিল? আজ আমি ওকে শেষ করবই। পালা সুজিত, বাঁচতে চাইলে এই মুহূর্তে পালিয়ে যা তুই। আর কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে ছুটতে লাগলো সুজিত। প্রাণপণে দৌড়তে দৌড়তে রাস্তার শেষ প্রান্তে এসে দাঁড়ালো সুজিত। এত রাতে কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না সে। রাস্তার একপাশে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সে। ঠিক তখনই হঠাৎ করে সুজিত লক্ষ্য করল সে দাঁড়িয়ে আছে সেই দোকানটার সামনে, যে দোকান থেকে সে চা না খেয়ে চলে গিয়েছিল বিকেলে।
সুজিতকে দেখেই একগাল হেসে উঠল রমেশ। রমেশের সেই হাসিতেও যেন কিছু রহস্য খুঁজে পেল সুজিত। কি দাদা, আপনিও সেই হাওলাদার বাড়ি থেকে আসছেন বুঝি? হ্যাঁ, কিন্তু দাদা আপনি কিভাবে বুঝলেন? আমিও একদিন আপনার মতোই ধাওয়া খেয়ে এইভাবেই পালিয়ে এসেছিলাম, তাই বুঝতে পেরেছি। আচ্ছা দাদা, আপনি কি বলতে পারবেন তাদের কি হয়েছিল? তারা কিভাবে মারা গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, পারবো। আমি তো এই গ্রামেরই ছেলে, তাই তাদের বিষয়ে সবটাই আমার জানা। বিকেলে যদি আপনি ওভাবে রাগ না দেখিয়ে আমাকে একবার বলতেন যে আপনি ওই বাড়িতে যাবেন, তাহলে কিন্তু আমি আপনাকে সবটাই বলতাম। আমি বুঝতে পারিনি দাদা। আচ্ছা দাদা, তাদের কি হয়েছিল বলুন তো? শুনেছিলাম তাদের বাড়িতে নাকি গ্রামবাসীরা আগুন লাগিয়ে দিয়েছিল। তারপর থেকেই তাদের আত্মা এই গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কিন্তু দাদা, গ্রামবাসী তাদের বাড়িতে আগুনই বা লাগিয়েছিল কেন? তারা আপনার আত্মীয় হয় কি যে বলি। আসলে সঞ্জয় বাবু আর তার স্ত্রী কয়েক বছর ধরেই পিশাচ সাধনা করত, যার অত্যাচারে পুরো গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আর সেই জন্যই তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ও আচ্ছা, বুঝেছি। রমেশের কথাটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে যায় সুজিতের। এই মামা মামির এমন পরিণতির জন্য সে আফসোস করবে না খুশি হবে, সেটাই যেন বুঝতে পারছিল না সে।